আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপি রাজনীতির সাথে থাকতেন? সেটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি, জামাত, এনসিপি, ওকে, এনসিপি অ্যালায়েন্স। ওকে। বাট ওকে, বিএনপির সাথে জোটের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় ছিল হুম, যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা হুম, আছে মানুষের মধ্যে, হুম, মনে যে বিএনপির ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না। হুম। তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত, পলিসিগত বিষয়, মানে সেগুলো যাতে বিএনপির মানে সাথে বোঝাপড়া হয়ে আমি একটু যদি বুঝতে যাওয়া চা- যায়, আমি একটু এটা বুঝতে যদি চাই। যেতেই হয়, জোটে যেতে হলে জামাতের সাথে। হ্যাঁ, আমি একটু এই জায়গাটাই আমি একটু বুঝতে চাইতেছি যে আমি এই জায়গাটাতে একটু বুঝতে চাইতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কেন ছিল? মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না। আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন। আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো, যে তৃতীয় জোট ছিল, শুধু জামায়াতের ব্যাপারে আপনার এই রিজার্ভেশন কেন যেন মাহফুজ আলম? মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা কি আপনার ব্যক্তিগত কোনো আহ, ব্যক্তিগত বিষয় না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি, পাচ্ছি। আচ্ছা, তো এটা আসলে ব্যক্তিগত বিষয় না, জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা, এটা যদি আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না, ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলে আমরা কোঅর্ডিনেট করে অভ্যুত্থানের কাজটা করতাম না। ফলে এটা ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে, সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে, যে বিএনপি, জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে। এখন অপশন যদি থাকে তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি বেটার অপশন? বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রেই বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপির লোকরা বারবার বলার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিকভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের আহ, মানে এক ধরনের সুযোগ আছে যে আহ, মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার, সেই সুযোগ বিএনপির নেই। ফলে আপনি যেই অভ্যুত্থানে যে শক্তি, যে এনসিপি, ওইটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করা হচ্ছে আদর্শিক জোট না, কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হইলেও জামাতের সাথে যখন এটা সার্বিকভাবে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে। কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে, হুম, সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি, সেটার ক্রিটিক আমরা হুম, করতে পারি, কিন্তু জামাতের ওই আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে আহ তাদের মধ্যে প্রবেশ করা, তাদের মধ্যে কাজ করা, তাদের এই যেই দাওয়াতি কাজ বলে, এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে এই শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি জামাতের আছে। হুম, ফলে এখানে জোটটা, বিএনপির সাথে জোটটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স। হুম। হ্যাঁ, ঠিক আছে, আমরা আছি, আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না, আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জামাতের সাথে জোটটা মোর যেটা দেখাও হবে সেটা হচ্ছে আদর্শিক ভাবে, ওকে। এবং যেটা মাঠে যাব সেটাও আদর্শিক ভাবে হবে। হুম। মানে এইটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার এবং একটা, ওই মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার, মানে জামাতের মধ্যে জামাত যেহেতু ইনফিল্ট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন, তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এনসিপির আলাদা চরিত্র, আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন? হ্যাঁ, এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জি। জামাতের এই শক্তি আছে। জামাতের আমি কোনো সমালোচনা করতেছি না, বরং জামাতের হুম। শক্তির আমি আহ, মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি যে ওদের ওই আহ, শক্তিটা আছে, এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন তো সবাই বিএনপি জোটের কথা বলে, হুম, কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটা জামাত হুম, করছিল 1979 সালে হুম, হুম, শহীদ প্রেসিডেন্ট হুম, জিয়াউর রহমান সাহেবের আমলে। তো ওই ওই সময় আপনারা যদি দেখেন, ওই সময় থেকে শুরু করে জামাতের জোটের ইতিহাস হচ্ছে জামাত আদর্শিকভাবে অনুপ্রাণিত, প্রভাবিত, অনুপ্রবেশ সব অর্থেই হুম, জামাতের ওই শক্তি আছে। এবং এখন তো জামাত আরো হুম, বেশি শক্তিশালী, আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন।
ফলে আমি মনে করি যে এনসিপি যে এই যে বললেন যে তার মানে শব্দটা ক্যারেক্টার, তার একটা ক্যারেক্টার, জি একটা চরিত্র দাঁড়ানো, এটা জি এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে, কিন্তু বিএনপি থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনই মানুষ করতে পারবে বা করতে পারতো, তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে প্রশ্নটা ন্যায়ের না, মানে জামায়াত ন্যায় করতেছে না বিএনপি ন্যায় করতেছে সেটা না, মানে প্রশ্নটা হচ্ছে পরিচয়ের সংকটের। আমরা কি এভাবে বলতে পারি যে ধরেন আপনি তো বিএনপি এবং জামায়াতের মধ্যে ন্যায় না ভিত্তিক ন্যায়ের জায়গা থেকে বিএনপিকে আগায় রাখতেছেন না, আপনি আপনার পরিচয়টা যেখানে সবচেয়ে ভালো থাকবে সেইটার গুরুত্ব দিচ্ছেন। এটা কি মানে আপনি জেনে বুঝেই এটা করতেছেন? না, আমি পরিচয় শব্দটা ইউজ করব না, আইডেন্টিটি না, এটা বলে হ্যাঁ, আমি বলছি ক্যারেক্টার, আচ্ছা চরিত্রের জায়গাটা। আপনি আচ্ছা রাজনৈতিক চরিত্র, বাংলাদেশের চরিত্র মানে কি, আপনি কি বাংলাদেশের নাম না বলে বলি, অন্য 5টা রাজনৈতিক দলকে চরিত্র আকারে চিনেন যে এরা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে? হুম ওদের কোনো স্পেসিফিক চরিত্র আছে না, হুম কিন্তু এনসিপির একটা স্পষ্ট চরিত্র থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির একটা মানে একটা ওই লেজিটিমেসি, যে লেজিটিমেসি এনসিপি এখনো হারায় নাই যতই হুম অভিযোগ থাকুক, হুম কিন্তু এনসিপি বলতে জুলাইয়ের যে হুম ফোর্স, হুম ওরা হুম হারায় নাই এখনো। হুম 71 এর ক্ষেত্রে বলতে পারি, 90s এর ক্ষেত্রে বলতে পারি, কিন্তু ওরা তো একবারে তাজা একটা শক্তি। হুম ফলে ওরা যে লেজিটিমেসি নিয়ে আসতেছে, একটা ক্যারেক্টার নিয়ে আসছে, একটা নতুন হুম পলিটিক্যাল কথা বলছে, নতুন পলিটিক্যাল বন্দোবস্তের কথা বলছে, এগুলো সহকারে ওরা চাইলে এই ক্যারেক্টারটা ওরা ডেভেলপ করতে পারতো, যেটা জামাতের সাথে গেলে ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ হয়, নতুন বিএনপির সাথে গেলে পলিটিক্যাল এটা অতটা বন্দোবস্ত যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি, বিএনপির সাথে গেলে এই বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা, বিএনপির সাথে গেলে তো এটা আরো বেশি হারাইতো, ইজন্ট ইট? না। সেটা আমি তো বললাম, সেটা হ্যাঁ বিএনপির সাথে যাওয়া, জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ এটা তো ধরে নেওয়া নাই, গিভেন না। ওকে বরং জুলাই পদযাত্রার পরে এনসিপির সম্ভাবনা ছিল 100-র উপরে আসনে হুম তারা মানুষের সাপোর্ট পাওয়ার সেই সম্ভাবনা ছিল। হুম মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি জামাতকে, ছাত্ররা তো আবার ক্ষমতায় আসতেছে। হুম সো ওই যে ওখান থেকে যে যে মানে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা, সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন, আমি বলছি ওখানে আপনি দেখবেন কি, আপনি দীর্ঘমেয়াদী যদি রাজনীতি করেন আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা, আপনি যে হুম ভীষণের কথা বলতেছেন ওটা বজায় থাকতেছে কিনা। এবং ওখানে আপনি ধরেন না, আপনি বিএনপি যদি যেগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করেন সেইগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করতে পারবেন। জামাতের সমালোচনা আজকে বাংলাদেশে কি হচ্ছে? জামাতের কোনো স্পষ্ট সমালোচনা বাংলাদেশে কেউ করতে পারতেছে না। আমি হুম কারো নাম না ধরেই বলি, হুম সেটা সম্ভব হচ্ছে না, কারণ জামাত ইডিওলজিক্যালি যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বললেই ইসলামের টেরেনে আপনি ঢুকে পড়বেন। না আবার না, ইসলামের এটার আরেকটা টেরেনে কারণ আছে, এটা সমালোচনা না করার আরেকটা কারণ আছে, জামায়াত তো কখনো ক্ষমতায় আসে নাই, জামায়াতরে তো আমরা কোনো কিছুর জন্য দায়ী করতে পারতেছি না। আওয়ামী লীগকে আমরা 15 বছরের জন্য দায়ী করতে পারতেছি সরাসরি, কারণ আমরা একদম নম্বর ধরে ধরে আমরা বলে দিতে পারবো আওয়ামী লীগ এটা করছে এটা করছে এটা করছে এটা করছে এটা করছে। বিএনপির ক্ষেত্রে এটা সম্ভব, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, জামায়াত তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিল না। আপনি তো তার এত প্রবল সমালোচনা আপনি কিভাবে করবেন? করতে পারবেন না তো বিএনপির মতো করে বা না, না, জামাতের প্রবল সমালোচনা করার কথা আমি বলতেছি না। হুম জামাতের পলিসি ক্রিটিক আজকে পর্যন্ত কেউ করলো? জামাতের ইকোনমিক পলিসিটা কি? হুম এটা এটার পলিসির নামটা কি? এটা কি ইসলামিক ইকোনমিক্স? এটা কি মিক্সড ইকোনমি? হুম নাকি এটা হচ্ছে একটা সোশ্যাল ডেমোক্রেট ইকোনমি? ওয়েলফেয়ার স্টেট বলা, হুম সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি নিয়ে না বলা, এই যে দ্বৈততা, হুম এই যে এক ধরনের মানে এক ধরনের অস্পষ্টতা, এটা নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলছে? জামাতের কেন আপনি বলতে হবে জামাত ক্ষমতায় থাকলে ক্ষমতার বিরোধিতা করতে হবে? আমি প্রত্যেকটা দলের আদর্শ, হুম পজিশন, পলিসি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না? আপনার কেন ব্যক্তি আক্রমণ করতে হবে যে এইরকম ওই রকম, না, এ দুর্নীতি করছে ও ব্যক্তি দুর্নীতি আক্রমণ করছে, করার কিন্তু কথা আমি বলতেছি না। আপনি যেটা জামাতের পলিসি সংকট বলতেছেন, সেটা জামায়াতের অবস্থানগত কিছুটা গ্রে এরিয়া আসে, কিন্তু জামায়াত কিন্তু কিছু ক্ষেত্রে স্পষ্ট তাদের কাজের ক্ষেত্রেও সেটা তার প্রমাণ দিছে। সেই প্রমাণটা হইল যে তারা আসলে খুব পারিবারিক উপায়ে তাদের দলের প্রধান নির্বাচন করতেছে না, এটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতেছে। তারা কিন্তু দলের ভিতরে সেটা সেটা গণতন্ত্র, আপনি শিওর? হ্যাঁ সেটা আপনি শিওর না, আমি তো শফিকুর গণতন্ত্রের রহমানের ব্যাপারে সাথে শিওর গোলাম আপনি? আজমের সম্পর্ক আছে কিনা আমি তো দেখতে পাই না তো। না, মানে গণতন্ত্র যেই বললেন, পার্টি ইন্টার পার্টি ডেমোক্রেসি, এটা আপনি শিওর? আমার কাছে মনে হয় এটা কিছুটা পোপের মতো তারা এটা করে, মানে এইটাও এক ধরনের ডেমোক্রেসি, বাকিটা তো আর আমরা দেখতেই পাই না, আমি তো আর ভিতরে কাজ করি নাই। আপনি নিশ্চয়ই শিওর, আপনি নিশ্চয়ই বলবেন। তবে আমরা জামাত ইসলামী এবং অন্যান্য জিনিসটা আরও অনেক কথা বলবো, কিন্তু আপনাকে পেয়েছে, আপনাকে তো আমার অনেকগুলি প্রসঙ্গে কথা বলতে হবে, সেই জন্য আমি একটু আপনাকে একটু আগাই
জামাত ইসলামের পর থেকে একটু আগায়, কারণ অনেকগুলি বিষয় নিয়ে একটু কথা বলতে হবে। সেটা হলো যে আপনার কি এই কথা কখনো মনে হয়েছে যে ক্লিনটন ফাউন্ডেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে গেলেন এবং সবার সামনে পরিচয় করে দিলেন, যে অনেকেই ভাবেন যে জুলাই আন্দোলনটা আসলে এমনি এমনি হয়েছে, এটার পিছনে কোনো একটা ডিজাইন ছিল না, এবং একটা মেটিকুলাস ডিজাইন এবং মাস্টারমাইন্ড জাতীয় শব্দ তিনি ব্যবহার করেন, এবং বর্তমানে যিনি প্রেস সচিব আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনিও আসলে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এখানের মধ্যে আমার একটা লাইন, আপনার একটা লাইন আমার খুব মনে আছে, এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাইন মনে হয়। আর সেই লাইনটা হচ্ছে জুলাইয়ের পর পর আপনাকে যখন প্রশ্ন করা হচ্ছিল আপনি এখন কি করবেন, আপনি বলছিলেন যে আমি ঘুমাবো। তখন বাংলাদেশের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের কাছে কিন্তু আপনার অবস্থান এবং যারা জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের সবার অবস্থান হচ্ছে এক একজন জাতীয় বীরের। আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, আপনি জানেন যে জাতীয় বীরের মর্যাদা মানে পাওয়া। তো সেই জায়গায় কি আপনার কাছে এটা মনে হয় যে আপনাকে যখন সিঙ্গেল আউট করা হইলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনাকে মাস্টারমাইন্ড বললেন বা বললেন যে এটার মেটিকুলাস ডিজাইনটা ওর করা, এরকম একটা ধারণা যখন দিলেন, শফিক সাহেব যখন আপনার এরকম একটা ইন্টারভিউ নিলেন, মানে এইটা কি আপনার পলিটিক্যালি হেল্প করলো নাকি আপনাকে আরেকটু আইসোলেটেড করলো? কি মনে হয় আপনার, জনাব মাহফুজ আলম? আমার অনেক কথা তো আপনি বললেন, কিন্তু আমার যেটা আমি মনে হচ্ছে যে আমি আসলে আমার কাজটা করছি। আমি আসলে সিঙ্গেল আউট হইতেও চাই নাই, কেউ আমাকে করুক এটাও চাই নাই। অবশ্যই এটা আমার পলিটিক্যাল জার্নিকে অনেক ক্ষেত্রেই আমাকে বাধাগ্রস্ত করছে, কারণ হচ্ছে তখন মানুষ একটা কমন টার্গেট পেয়ে গেছে যে যার উপরে সব দোষ চাপাই দেওয়া যায়, যে নন্দ ঘোষ। হুম। ফলে নন্দ ঘোষটা আমি হয়ে গেলাম আর কি। সো এইটা তো আমার জন্য অনেক বড় একটা কঠিন জার্নি ছিল এবং এখনো আছে। কিন্তু স্যারের ক্ষেত্রে আমি যেটা বলবো এটা মানে এটা ব্যাখ্যা করা হয়েছে। স্যারের পজিশন খুবই মানে আমি যেটা মনে করি, স্যার যেভাবে হচ্ছে পুরা দুনিয়াতে সফর করেন এবং যেভাবে তরুণদেরকে পরিচয় করাই দেন, এটা কোনোভাবেই আমি জানতামও না। আমি ক্লিনটন প্রোগ্রামে আমি হবে প্রথমেই হচ্ছে ওই যে একজন ছেলে উঠে চলে গেল, সে তো একটা একটা জায়গাতে আমি যে ডাক পাবো এটাও আমি জানতাম না। এবং আমি কথাগুলো বলতেছেন, পুরো বর্ণনাটা দিচ্ছেন, তখন এই কথাটা বললেন। এবং স্যার যেভাবে গত তার জীবদ্দশায় আপনারা জানেন উনি তরুণদেরকে সামনে নিয়ে আসতে চান, উপস্থাপন করা হয়েছে যে ওকে হি ইজ দ্য অনলি ওয়ান এবং সেই একমাত্র সবকিছু করে ফেলছে। দ্যাট ওয়াজ নট মি অ্যাকচুয়ালি। স্যারের আগের পরে বক্তৃতাও দেখতে পারেন, স্যার তো এলিভেট করতে চায় যে কাউরে, কিন্তু এই এলিভেশনটা মানে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে এলিভেশন আর বাংলাদেশের রাজনৈতিক যে অনেকগুলো কমপ্লেক্সিটির মধ্যে, সেটা অবশ্যই এটা অন্য একটা ভিন্ন মিনিং দাঁড় হয়েছে এবং আমাকে তো এটা ভুগতে হয়েছে অবশ্যই। মাহফুজ আলম এখনও ওনার সরকারি বাসায় আছেন, সরকারি বাসভবনে। এই সরকারি বাসভবনগুলি একটু পুরনো হওয়ার কারণে এটার মানে এটার যে রিসিপশন, সেই রিসিপশনটা একটু খারাপ। আমরা দর্শকদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আশা করব যে রিসিপশনটা একটু ভালো হবে। আবির ভাই, আমি একটু আপনাকে একটু চেষ্টা করতে বলি যে এটা যাতে একটু রিসিপশনটা ভালো হয়। মাহফুজ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা করার আগে আমাদের একজন দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। সেই সেই দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। দর্শকের মতামতটা খুঁজতেছি আসলে আবার। হ্যাঁ, মাহফুজ কিছু বলতেছিলেন? না না, ওকে। না, এই এত লোকেশন চেঞ্জ করলে আরেকটা হইলে সেটা আগে করা উচিত ছিল আবির ভাই। তো অনুষ্ঠানের মাঝখানে এটা লোকেশন চেঞ্জ করতে হবে না, এটা মধ্যে তা রাখেন। ইউ হ্যাভ টু ডু ইট লাইক যখন এটা শুরু হয় না তখন। আমি যেটা দেবাশিস দাস উনি বলতেছেন যে খালেদ সাহেব আগে কিন্তু আপনাকে সম্মান করতাম, এখন ইচ্ছা হয় না সম্মান করতে। যাই হোক, আমি জানি না মানে জামায়াতের উনি 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 কি প্রসঙ্গে এটা বললেন। আমি যেটা দেখি আর কি, যারা মাহফুজ আলম, আমি যেটা দেখি যে আপনি এটার মধ্যে বলতেছিলেন যে আপনার পলিটিক্যাল জার্নিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর মধ্যে থেকে হচ্ছে যে
পলিটিক্যাল জার্নিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যে কোনো ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা হোক, এনসিপির ব্যর্থতা হোক, সাধারণ একটা মবকে কন্ট্রোল করতে না পারা হোক, সেইটার জন্য আসলে দায়টা আপনার উপর যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এই আন্দোলনের একজন মানে পেছনে থাকা, যিনি এই পুরো আন্দোলনটার অর্কেস্ট্রার একটা কন্ডাক্টরের ভূমিকা নিছেন, তার কথা বলছেন। কিন্তু আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও বা নাহিদ সাহেব তথ্যমন্ত্রী থাকার পরও আমরা দেখলাম ইউনূস সাহেবের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন একজন প্রেস সচিব। এই যে আগে আমরা দেখতাম কিন্তু তথ্যমন্ত্রীরা সরকারের এটার দায়িত্ব নিলেন, এই যে আপনাদের হাত থেকে যে মাইকটা নিয়ে নেওয়া হলো বা মাইকটা যে আপনাদের হাতে থাকলো না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? আমি তো প্রথম থেকেই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের